এই পর্বের শুরুতেই দেখতে পাই দুয়ানশু যুদ্ধে চলে যায় আর সিমু ওকে বিদায় দিয়ে নিজের ভয়েড ওয়ার্ল্ডে চলে আসে। এখানে আসার পরে ও প্রথমে দেখা করতে যায় বাইশান সিং এর সঙ্গে। ও যেহেতু একটা চুড়ি বানিয়ে নিয়ে এসেছে সেটা দিয়ে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে। এরপরে সিমু জিয়াংআইকে ডেকে পাঠায় আর ওকে জিজ্ঞেস করে বাইশান সিং এর অবস্থা। জিয়াংআইকে মূলত ট্রাস্ট করা যায় কিনা এটাই দেখছিল সিমু। আর সিমু দেখে যে জিয়াংআইকে সত্যি ট্রাস্ট করা যায়। তবে এদিকে ইয়ানকে জ্বলে পড়ে মরছিল, কারণ সিমু আবার দুনিয়াতে গিয়েছিল এই বিষয়টাও সহ্য হয় না। আবারও সিমু দুনিয়াতে আসে দুয়ানশুর অবস্থা মাঝে মাঝে দেখতে। দুয়ানশু এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে। সেদিন দুয়ানশু যখন ওর ক্যাম্পে বসেছিল তখনই একটা মেয়ে ওকে চা সার্ভ করার জন্য আসে। দুয়ানশু সেই মেয়েটাকে দেখা মাত্রই চিনে যায় যে এটা আসলে সিমু, তাই সিমুকে ধরে ফেলে। সিমু তখন ওর কাছে একটা লকেট দিয়ে বলে, এটা তুমি সবসময় তোমার কাছে রেখে দিবে, এটা অনেকটা রক্ষা কবচের মতো কাজ করবে। দুয়ানশু বলে ঠিক আছে। এরপরে আমরা আবার চ্যাং রাজ্য দেখতে পাই। চং রাজ্যের এখন অল নোয়িং নামের একটা মাস্টার আছে, যে মাস্টারের কাছে দুয়ানশু একসময় দীক্ষা নিয়েছিল। লুদাও এই মাস্টারের আন্ডারেই মূলত দীক্ষা নেয়। তো লুডাকে ওই লোক বলছিল দুয়ানশুকে যেভাবেই হোক জানিয়ে দিতে দুয়ানশুর একজন হান লিয়াং নামের জেনারেল ছিল, তাকে ওরা বন্দি করে রেখেছে। দুয়ানশু জানার পরে হান লিয়াংকে উদ্ধার করার জন্য চং রাজ্যে আসে মুখোশ পরে। এবার দুয়ানশুকে এখানে দেখে হান লিয়াং বলে, তুমি কেন এসেছো এখানে? জানো না এখানে কত বিপদ? তুমি এর আগেও একবার আমাকে বাঁচিয়েছিলে, আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, তুমি চলে যাও। দুয়ানশু বলে, আমি কোনোভাবেই তোমাকে এখানে ফেলে রেখে যাব না। হান লিয়াং বলে, কিন্তু ওরা তোমাকে ফাঁদে ফেলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছে। চং রাজ্যের সবাই এখন চায় দুয়ানশুর মৃত্যু, কিন্তু দুয়ানশু অত সহজে তো দমে যাওয়ার পাত্র নয়। দুয়ানশু তার নিজের মাস্টারকেই বলে, আপনি খুব ভালো করেই আমাকে চেনেন, তাই আমি দমে যাওয়ার পাত্র যে নই তা খুব ভালোভাবে জানেন। ওদের দুজনের ভিতরে তখন ফাইট হয়, আর এই ফাইট সিমু জানতে পেরে সোজা এখানে চলে আসে। সিমু বুঝতে পারে দুয়ানশু বিপদে আছে। আসলে দুয়ানশু অনেক মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গিয়েছিল, কারণ ওর মাস্টার অনেক বেশি শক্তিশালী ছিল। সিমুর তো পুরো রাগে মাথা গরম হয়ে যায়। সিমু তখন ওর সমস্ত পাওয়ার দিয়ে ওই অল নোয়িং মাস্টারের গলা চেপে ধরে আর ওকে মেরেও ফেলে দেয়। এবার দুয়ানশু বলে, তুমি আমার জন্য একজন মর্টালকে কেন মারলে? এটা তো তোমার নিয়মের বিরুদ্ধে, কারণ ও অন্য পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে নাক গলানোর কোনো কথা সিমুর কিন্তু নেই। যাই হোক, দুয়ানশুকে ওর নিজের রুমে নিয়ে আসে সিমু আর বলে, এখন তুমি অনেকটা সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম কোনো বিপদে থাকলেই আমাকে ডাকতে, কেন ডাকুনি আমাকে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে চিরতরে হারিয়ে ফেলতাম। দুয়ানশু বলে, কিন্তু এখন আমি তো ঠিক আছি, তুমি ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলে, আমার কিছুই হয়নি। এরপরে সিমু আবার ওর নিজের প্যালেসে চলে আসে। এরপরে সিমু জিয়াংআইয়ের কাছে একটা চুড়ি দেয়। এটা হলো সেই চুড়ি যে চুড়িটা দিয়ে বাইশান সিংকে কন্ট্রোল করা যাবে। এবার সিমু বলে, এটা দিয়ে তুমি বাইশান সিংকে কন্ট্রোল করার এবং ওকে সুস্থ করে তোলার চেষ্টা করো, এবং আমার অবর্তমানে তুমি আমার এই প্যালেসটাকে দেখে রাখবে। এই সিংহাসন আমি তোমার কাছে দিয়ে দিলাম। এর মানে হলো, ও যেহেতু পৃথিবীতে গিয়েছিল, একটা মর্টাল মেরেছে যেটা ওদের নিয়মের বিরুদ্ধে চলে গিয়েছে, তাই সিমুর কিন্তু শাস্তি পাওয়া উচিত। ইয়ানকে কেউ বলে যে আমার কি শাস্তি হওয়া উচিত? ইয়ানকে বলে, সবার যে শাস্তি হওয়া উচিত আপনারও সেই শাস্তি হওয়া উচিত। সিমু এবার চলে যায় যেখানে শাস্তি দেওয়া হয় সেই জায়গায়। এই জায়গায় যাওয়ার পরে সিমুর যে সোল ক্যান্ডেলটা ছিল সেটাও ও এই শাস্তির জায়গায় জমা রাখে। তারপরে বাকি সবার মতো ওখান থেকে একটা আগুনের ড্রাগন বেরিয়ে আসে, যে সিমুকে চারিদিক থেকে আক্রমণ করে আর সিমুকে বাজেভাবে আঘাত করে। মূলত এটাই হলো সিমুর শাস্তি। এটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ ও তো কুইন, চাইলেই এই শাস্তি এড়িয়ে যেতে পারতো। তারপরেও সিমু কিন্তু মাথা পেতে শাস্তি নিয়ে নিল। ইয়ানকে তখন সিমুকে বলে, এর কি কোনো দরকার ছিল একটা মর্টাল মানুষের জন্য নিজের এত বড় ক্ষতি করার? সিমু তখন ইয়ানকে বলে যে, তুমি এই বিষয়ে কথা বলার কে? এটা নিতান্তই আমার চয়েস, তাই তুমি কোনো কথা বলবে না। ইয়ানকের এতে আরো মাথা গরম হয়ে যায়। এরপরে সিমু নিজের রুমে এসেই পড়ে যায়। সবার সামনে ও নিজেকে একটু স্ট্রং দেখানোর চেষ্টা করলেও কিন্তু ভেঙে পড়েছে ভিতরে। আর এটা ইয়ানকে দেখে ফেলে, আর ইয়ানকে ওর রুমের ভিতরে সিমুকে বন্দি করে দেয়, কারণ সিমু এখন একদম দুর্বল ছিল। ইয়ানকে বলে, আমি কোনোভাবে মর্টাল ওয়ার্ল্ডে তোমাকে আর ফিরে যেতে দিব না, আজকে থেকে তুমি এখানেই বন্দি থাকবে। যেহেতু তোমার কাছে সোল ক্যান্ডেলটাও নেই, তাই তুমি আমার সঙ্গে শক্তি দিতে পারবে না। সিমু তো এরকম একটা বিপদে পড়ে যাবে ভাবিনি। যাই হোক, এখন সিমুকে কন্ট্রোল করার চেষ্টা করে ইয়ানকে আর বলে, গত 300 বছর ধরে আমি তোমার কাছে ভালোবাসা নিবেদন করে আসছি, কিন্তু তুমি কিনা মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে মর্টাল জিনিসপত্র নিয়ে পড়ে আছো, যাদের কোনো শক্তিই নেই তাদেরকে এত প্রায়োরিটি দেওয়ার কারণ আমি বুঝি না। এটা বলে সিমুর মাথায় একটা হেয়ারপিন ছিল, সেটা ভেঙে দেয় ইয়ানকে। সিমুর প্রচণ্ড রাগ হয়ে যায়, তবে এই মুহূর্তেও কিছুই বলতে পারে না। এদিকে জিয়াংআইকে যেহেতু এখন সিংহাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল,
জিয়াংআই এখন এটাই সামলাবে, কিন্তু ইয়ানকে জিয়াংআইকে ভালোভাবে এটা সামলাতে দেয় না। সো একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে ভয়েড অলরেডি। এদিকে সিমু নিজেকে পাওয়ারফুল করার চেষ্টা করলেও নিজেকে হিল করতে পারছিল না। ইয়ানকে দেখতে পাই ও অনেকগুলো ঘুড়ি বানিয়ে নিয়ে এসেছিল মূলত সিমুকে হ্যাপি করতে, কারণ সিমু এইসব জিনিস খুবই পছন্দ করে, সেটা ইয়ানকে ভালো করে জানে। ইয়ানকে যখন এগুলো সিমুর কাছে নিয়ে আসে, সিমু বলে আমি এইসব মৃত জিনিসপত্র পছন্দ করি না। তাই বলে ও নিজের শক্তি প্রয়োগ করে সমস্ত কিছু ভেঙে দেয়। এতে ইয়ানকের আবার রাগ হয়ে যায় আর বলে, মর্টাল ওয়ার্ল্ডে কি এমন পেয়েছো তুমি? ওই দুয়াংশ তোমাকে কি এমন দিয়েছে যা আমি তোমাকে দিতে পারবো না? শোনো সিমু, তুমি কখনোই আর ওর দেখা পাবে না, আর সারা জীবন আমার আন্ডারে এখানে পচে মরবে। এদিকে পুরো ভয়েড ওয়ার্ল্ডের অবস্থা খুবই বাজে, মানুষজন সব এলোমেলো হয়ে ঘুরছিল। অন্যদিকে বাইশান সিং এর কাছে যেতে দেখি জিয়াংআইকে। বাইশান সিং এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণহীন ছিল, তবে জিয়াংআই যখন ওকে এসে ওই চুরি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে, তখন দেখা যায় ও অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে এবং স্বাভাবিক জ্ঞান ফিরতে শুরু করেছে। বাইশান সিং ভিতরে ভিতরে জিয়াংআইকে আসলে প্রচণ্ড ভালোবাসত। এদিকে পৃথিবীর দৃশ্য দেখানো হয় যেখানে অনেকগুলো বছর কেটে গিয়েছে, প্রায় 5 বছর হয়ে গিয়েছে, এবং দুয়ানশু দেখা করতে এসেছে হানলিয়াং এর সঙ্গে। হানলিয়াং দুয়ানশুকে বলে, তুমি আমাকে বারবার বাঁচিয়েছো, কিন্তু আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তুমি আমাকে মাফ করে দিও। এই জীবন থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি বলে ও চলে যায়। এদিকে দুয়ানশু যুদ্ধ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু এখন অনেকগুলো বছর কেটে গিয়েছে আর দুয়ানশু অনেকবার ডেকেও সিমুর দেখা পায় না, তাই ওর মনটা খারাপ হয়ে যায়। এদিকে সিমুও জানে না হিউম্যান ওয়ার্ল্ডের কী অবস্থা। ও সেদিন বসে বসে দুয়ানশুর দেওয়া সেই ল্যান্টার্নটা দেখছিল, যেটা ইয়ানকে কিছুক্ষণ পরে ভেঙে ফেললে ওকে একটা থাপ্পড় দেয় সিমু আর বলে, তুমি কি মনে করেছো? ইয়ানকে তখন বলে, ওই মর্টাল মানুষটা কি এমন দিয়েছে যা তোমার কাছে রত্নের মতো? এদিকে দুয়ানশু আবারও একদিন সিমুকে ডাকে। সেদিন ওর কাছে সেই রক্ষা কবচটা ছিল, কিন্তু ইয়ানকে এসে সেই রক্ষা কবচটা ভেঙে দেয়, কারণ সে দুয়ানশুকে অ্যাটাক করেছিল আর ওই রক্ষা কবচ দুয়ানশুকে বাঁচিয়ে নিয়েছিল। দুয়ানশু যখন অনেক বড় একটা ট্রাবলে পড়েছিল, ঠিক তখনই এখানে ফেংই চলে আসে। ফেংই নিজের শক্তি দিয়ে ইয়ানকের সঙ্গে ফাইট করে আর ইয়ানকে এখান থেকে চলে যায়, কিন্তু ফেংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। দুয়ানশু তখন ওকে একটা রুমে নিয়ে আসে আর ও চিকিৎসা করার চেষ্টা করে। ফেংয়ের খুব রাগ হয়ে যায়, কিন্তু তারপরেও সে সিমুর সঙ্গে কথা বলতে পারছে না। সিমুর অনেকদিন ধরেই কোনো রকমের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। দুয়ানশুও জানে না সিমু কোথায়। যেহেতু এখন খুব খারাপ অবস্থা ছিল ফেংয়ের, তাই ওর যে মেড সার্ভেন্ট ছিল সে ওকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করলে ফেংই বলে, আমি তো আর মাত্র কয়েকটা দিন বাঁচবো, আমাকে নিয়ে এত কনসার্ন না হতে। তারপরেও জোর করে ওর মেড ওকে ওষুধ খাইয়ে দেয়। এদিকে আবার সিমুকে দেখতে পায়, সিমুর সঙ্গে ইয়ানকে দেখা করতে আসে। ইয়ানকের কোনো কথাই সিমু একদমই পাত্তা দেয় না, আর ওর এই উদাসীনতা দেখে ইয়ানকে আরও জ্বলে পুড়ে মরছিল। যত ওর কাছে আসার চেষ্টা করে, বরং ও আরও বেশি ডিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলছিল সিমুর সাথে। সিমুর কাছে সেই ফক্সটা ছিল যেটা একদিন দুয়ানশু ওকে বানিয়ে দিয়েছিল। এদিকে আমরা আবার দুয়ানশুকে দেখি। দুয়ানশুও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর ওদিকে ইয়ানকে সুন্দর একটা মাথার ব্যান্ড গড়িয়ে নিয়ে এসেছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। সে সিমুকে খুশি করার জন্য এটা নিয়ে এসেছে, কিন্তু ইয়ানকের হাতে এই ব্যান্ড দেখে ওর তো আরও রাগ হয়ে যায়। ও বলে, এসবের আমার কোনো দরকার নেই। যখনই ও কোনো গিফট নিয়ে আসতো, সিমু তখন ওর ভিতরের যে কোর শক্তিটা ছিল সেই শক্তি দিয়ে সেসব জিনিসকে ভেঙে দিত। সিমু কিন্তু ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়ছিল আরও, আর এটাই ইয়ানকের রাগের মেইন কারণ, যে একটা মর্টাল মানুষকে ভালোবেসে কেন সিমু এরকম করবে। এরপরে আমরা দেখতে পাই ইয়ানকে জিয়াংআইকে সরিয়ে সিংহাসনে বসে আর সবাইকে ওকেই মান্য করতে বলে। আসলে ওই চাইছে নেক্সট এখানকার কিং হতে। সেদিন দুনিয়াতে এসেছিল ইয়ানকে, এসে দেখতে পায় একটা মেয়ে কিছু ফুল বিক্রি করছে। ও ফুলগুলো নিয়ে এসেছিল সিমুর জন্য, কারণ সিমু পৃথিবীর জীবন্ত জিনিস পছন্দ করে, তবে ভয়েড ওয়ার্ল্ডে নিয়ে আসার সাথে সাথে সেগুলো পুড়ে যায়। ও একটা পাখি নিয়ে আসে, কিন্তু ভয়েড ওয়ার্ল্ডে নিয়ে আসার সাথে সাথে পাখিটাও মরে যায়। এরপরে ও একটা খরগোশ নিয়ে আসে আর নিজের জাদু বলে খরগোশটাকে বাঁচিয়ে রাখে। ওর মনে হয়েছিল সিমু হয়তো এটা পছন্দ করবে, তাই ও সিমুর ঘরে একা একা এটা রেখে চলে যায়। আসলে সিমুর এটা দেখে খুবই ভালো লাগে, যদিও সিমু জানে যে এটা ইয়ানকে ওকে দিয়ে গিয়েছে। ইয়ানকে আজকে খুব খুশি হয় সিমুর খুশি দেখে। এদিকে দুয়ানশু হাতে করে সেই রক্ষা কবচটা নিয়ে বসেছিল। আজকে ও সিমুকে অনেকবার ডাকে, কিন্তু সিমুর কোনো সাড়া শব্দ নেই। থাকবে কিভাবে? সিমু নিজেই তো এখানে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আসলে সিমু ভিতরে ভিতরে কিন্তু নিজেকে হিল অনেকটা করে ফেলেছে, তবে সেটা ইয়ানখের থেকে লুকিয়ে। ইয়ানখে যখন আসতো তখন ও অন্যরকম ব্যবহার করতো, আর ভিতরে ভিতরে ইয়ানখে চলে গেলে নিজেকে হিল করার চেষ্টা করত। সবাই ভেবেছিল সোল ক্যান্ডেল ওর কাছে নেই, কিন্তু ওর কাছে ঠিকই ছিল, আর এটা দিয়ে ওই হিল করছিল। আর এদিকে জিয়াংআই বাইশান সিংকে হিল করছিল, যাতে ইয়ানখে যদি ওর সঙ্গে বিদ্রোহ
করেও তাহলেও যেন বাইশান সিং সিমুকে হেল্প করতে পারে। কারণ ইয়ানকে অনেকটা রেভিলিয়াস হয়ে উঠেছে, সে কারোর কথাই পাত্তা দেয় না এখন। তবে একদিন ইয়ানকে আবার জানতে পারে যে ভিতরে ভিতরে জিয়াংআই বাইশান সিংকে সুস্থ করে ফেলেছে। এতে ইয়ানকের আরও রাগ হয়ে যায় আর ও গিয়ে বাইশান সিংকে অ্যাটাক করে, কিন্তু বাইশান সিংয়ের শক্তির কাছে পেরে ওঠে না। তাই ইয়ানকে সোজা সিমুর কাছে আসে আর বলে, ভিতরে ভিতরে জিয়াংআইকে দিয়ে তুমি বাইশান সিংকে সুস্থ করে তুলেছ। তুমি কি ভেবেছো বাইশান সিংকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিবে? সেটা হবে না। আসলে তোমার কি মনে আছে 300 বছর আগে ঠিক আজকের দিনেই তোমার সাথে আমার দেখা হয়েছিল, তাই আজকের দিনটা আমি সেলিব্রেট করতে চাই। সিমু তখন বলে, 300 বছর আগের এই দিনে আমার বাবা মারা গিয়েছিল আর আমি আমার বাবার হত্যাকারীকে আজকে মারতে চাই। এই কথা শুনে ইয়ানকে বলে, তার মনে হয় তুমি জেনেই গিয়েছো যে তোমার বাবার হত্যাকারী আসলে আমি হতে চেয়েছিলাম এই ভয়েড ওয়ার্ল্ডের কিং, কিন্তু তোমার বাবার কারণে হতে পারিনি, আর পরে তো তুমি কুইন হয়ে গেলে। আসলে বাইশান সিং এই কথাটা সিমুকে জানিয়ে দিয়েছে। ইয়ানকে যে সিমুর বাবাকে হত্যা করেছে এটা বাইশান সিং নিজের চোখে দেখেছিল আর সিমু সেটা জানতে পেরেছে। এজন্যই সিমু বলল যে আজকেই আমি তোমাকে মেরে ফেলবো। তো এখন সিমু আর ইয়ানকের ভিতরে একটা তুমুল লড়াই শুরু হয়ে যায়। ইয়ানকে বলে, ভিতরে ভিতরে এত শক্তি তুমি পুঁজি করে রেখেছিলে সেটাই তো জানতাম না। তাই ইয়ানকে পালিয়ে যাচ্ছিল। সিমু ওর পিছু পিছু ধাওয়া করে, ভয়েড ওয়ার্ল্ডের ভিতরে একটা অন্ধকার জায়গায় ওকে নিয়ে যায়। আজকে একদম ওকে মেরেই ফেলবে এরকম একটা ধ্যান ছিল সিমুর, কিন্তু ইয়ানকে অনেকক্ষণ ধরে ফাইট করে। সিমু ওর সঙ্গে পেরে ওঠে না। কিছুক্ষণ পরে বাইশান সিং এখানে চলে এলে ইয়ানকে দেখে ও দুজনের সঙ্গে হেরে যাবে, তাই এখান থেকে পালিয়ে সোজা ও মর্টাল ওয়ার্ল্ডে চলে আসে। আর ও এসেছিল লুডার সঙ্গে দেখা করতে। লুডা ওর কথা প্রথমে মান্য না করলে ইয়ানকে রাগ হয় আর লুডাকে প্রথমে একটু শাস্তি দিয়ে নেয়। লুডাকেও কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। লুডাকেও বলছিল যেভাবেই হোক সিমুকে ধ্বংস করতে হবে, সিমুর সোল ক্যান্ডেলটা নিয়ে নিতে হবে, আর সেজন্য লুডাকে কাজে লাগাতে চায়। লুডা বলে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। এদিকে সিমু আবার নিজের সিংহাসনে ফিরে এসেছিল। বাইশান সিংকে সিমু বলে, তুমি আমার সঙ্গে ফাইট করতে চেয়েছিলে, তুমি যথেষ্ট শক্তিশালী, এবং তুমি যদি আমার সঙ্গে সত্যি ন্যায্যতভাবে ফাইট করে এই সিংহাসন দখল করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ফাইট করতে রাজি আছি। কিন্তু জিয়াংআই বাইশান সিংকে বারণ করে আর বাইশান সিং নিজেও এই সিংহাসন দখল করতে আর চায় না। যেহেতু এখন সিমু ফিরে এসেছিল তাই আবারও ভয়েড ওয়ার্ল্ডের আনন্দও ফিরে এসেছিল। ভয়েড ওয়ার্ল্ডে আরও যেসব লোকজন ছিল তারা সবাই কিন্তু সিমুকে মান্য করে। এতদিন যে সিমু ছিল না, মানে 5টা বছর তো কেটে গিয়েছে, এর ভিতরে কেউ সিমুর সঙ্গে বিট্রাই করার চেষ্টা করেনি। এতে সিমু খুশি হয়ে যায়। সেদিন মর্টাল ওয়ার্ল্ডে চলে আসে সিমু দেখা করতে দুয়ানশুর সঙ্গে। দুয়ানশু ওকে দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ গত 5টা বছরে ওকে কতবার করে ডেকেছে, কিন্তু সিমু একটা দিনের জন্য মর্টাল ওয়ার্ল্ডে আসেনি। তাই দুয়ানশুকে জড়িয়ে ধরে বলে, তুমি আজ এলে? সিমু বলে, তুমি আমাকে অনেকবার ডেকেছো কিন্তু আমি আসতে পারিনি, তবে এখন তো আমি এসেছি আর আমি তোমাকে বহাল তবিয়াতে বেঁচে থাকতেও দেখেছি, তাই আমি অনেক খুশি। এরপরে ওরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তখনই দুয়ানশু ফিল করে যে ওর দৃষ্টিশক্তি অনেকটাই কমে যাচ্ছে, সমস্ত কিছু ঝাপসা দেখছে। ও আসলে বুঝতে পারে ও যে সিমুর সঙ্গে ওর 5 সেন্স অদল বদল করেছিল তার জন্য এই খেসারত ওকে দিতে হচ্ছে। যাই হোক, দুয়ানশু 17টা প্রদেশকে আবার নিজের দেশের সঙ্গে মিলিয়ে নিতে চেয়েছিল, তার অনেকগুলোই ও উদ্ধার করতে পেরেছে, তাই এখনও বেশ আনন্দে আছে। দুয়ানশু এবার সিমুকে ও যে টেস্ট অফ সেন্স সেটা দিয়েছিল। সিমু এবার এখানকার সমস্ত খাবারগুলো টেস্ট করে দেখতে লাগে, কারণ এতকাল ও খাবারের কোনো স্বাদই পায়নি। এটা দেখে দুয়ানশু খুবই খুশি হয়। তখন ফেঙে ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে, সিমু তুমি এখানে এসেছো অথচ আমাকে একবার ডাকলে না। এদিকে তো চেংইন অনেক বড় হয়ে গিয়েছে। এই যে চুল বাঁধা ছেলেটা, এটাই হলো চেংইন। খুবই ভালো লাগে সিমুর ওকে দেখে, ও এতটা বড় হয়ে গিয়েছে আর এখন ভালো করে যুদ্ধবিদ্যাও করছে। যাই হোক, ভিতরে ভিতরে দুয়ানশু কিন্তু ঠিকই অসুস্থ হয়ে গিয়েছে এই 5 সেন্স অদল বদল করার কারণে। এটা ফেংই বুঝতে পারে আর দুয়ানশুকে বলে, এভাবে তুমি 5 সেন্স অদল বদল করলে তোমার অবস্থা আরও খারাপ হবে, দরকার নেই সিমুকে আর কোনো রকমের টেস্ট দেওয়ার। কিন্তু দুয়ানশু বলে, সিমুর জন্য আমি শুধু এটুকুই করতে পারি আর এর জন্য আমি নিজেকে লাকি মনে করি, তাই আমার যা কিছু হয়ে যাক না কেন। এমনকি ও ফেংইকে বারণও করে দেয় যেন ফেংই এই কথাটা সিমুকে না জানায় যে এই সেন্স অদল বদল করার জন্য ওর নিজের ভিতরে অনেক সমস্যা হচ্ছে। এরপরে আবারও কিছু কিছু রাজ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে দুয়ানশু যুদ্ধ করতে লাগে আর একদিন দুয়ানশু বাজেভাবে আহত হয়ে যায়। সেদিন
প্যালেসেই ছিল সিমু। হঠাৎ করেই ওর বুকে ব্যথা ওঠে, আরও বুঝতে পারে যে দুয়ানশুর কিছু একটা বিপদ হয়েছে। জিয়াংআইয়ের কাছে ও সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে সোজা পৃথিবীতে চলে আসে। এসে দেখে যে দুয়ানশুর অবস্থা খুবই খারাপ। দুয়ানশুর বুকে আসলে একটা তীর লেগেছে, আর ওই তীরে অনেক বিষাক্ত একটা বিষ মেশানো ছিল। দুয়ানশুর অবস্থা এতটাই খারাপ যে গত 3 দিন ধরে ওর কোনো সেন্সই ফেরেনি। এটা দেখে খুব খারাপ লাগে সিমুর। সিমু বলে, এটা চংরাজ্যের লোক করেছে তাই তো? ঠিক আছে। এবার ও সোজা লুডার কাছে আসে আর বলে, তুমি নিশ্চয়ই দুয়ানশুর এই অবস্থা করেছো, আর ওকে বিষ লাগিয়ে তারপরে হত্যা করার চেষ্টা করেছো। তো এর প্রতিশোধক কোথায় আছে সেটা আমাকে দিয়ে দাও। এবার ওই ছেলে মানে লুডা বলে, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে কখনোই কিন্তু দুয়ানশুকে বাঁচাতে পারবেন না। দুয়ানশুর ওই বিষের প্রতিষেধক একমাত্র আমিই জানি। তবে আপনি যদি আপনার সোল ক্যান্ডেলটা আমাকে দিয়ে দেন তাহলে সেই বিষের সন্ধান মানে সেই প্রতিষেধকের সন্ধান আমি আপনাকে দেব, তার আগে দেব না। এই কথা শুনে সিমু বলে, হ্যাঁ, মনে হচ্ছে দুয়ানশুকে নিয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দুয়ানশু মরে গেলে আমার কী বা যায় আসে? যদি তোর মনে হয় যে আমার সোল ক্যান্ডেলের বিনিময়ে আমি প্রতিষেধক পাবো, তাহলে কোনো প্রতিষেধকের আমার দরকারই নেই। এই কথা বলে এখান থেকে সিমু চলে আসে। আসলে সোল ক্যান্ডেলের জন্যই তো সিমু বেঁচে আছে। ওটা দিয়ে দিলে সিমুর কোনো শক্তিই থাকবে না। ও নিজের বাবা মায়ের যেখানে কবর সেখানে বসে বসে ভাবছিল দুয়ানশুর কথা। দুয়ানশুকেও এতটাই ভালোবেসে ফেলেছে, দুয়ানশুকে বাঁচানোর জন্য এখন কি করবে? তবে কি সোল ক্যান্ডেলটা বিনিময় করবে? এটাই ওর বাবার কাছে শুনতে এসেছিল। আর নিজে অনেক গল্প করে যায় ওই কবরের পাশে বসে। এর পরের দিনের দৃশ্য দেখতে পায়, দুয়ানশুর জ্ঞান ফিরে এসেছে। এর মানে হলো সিমু ঠিকই প্রতিষেধক নিয়ে এসেছে এবং ওর সোল ক্যান্ডেলটাও বিনিময় করেছে। এই কথা কিন্তু দুয়ানশু জানে না। যখন দুয়ানশুর জ্ঞান ফিরে আসে, সিমুর উপর খুবই রাগান্বিত হয়ে বলে, তোমাকে বলেছি না যখনই কোনো বিপদে পড়বে আগে আমাকে ডাকবে। এত বড় বিপদে পড়ার পরে কেন তুমি আমাকে ডাকুনি? দুয়ানশু বলে, কিন্তু আমি তো বিপদ উতরে গিয়েছি। দুয়ানশু তো আর জানে না এই বিপদ উতরানোর জন্য সিমুকেও সোল ক্যান্ডেল দিয়ে দিতে হয়েছে। সিমু বলে, তুমি মরে গেলে আমি কি করতাম? যদিও দুয়ানশুর বুকে যেখানে ব্যথা ছিল ওখানেই সিমু আঘাতটা করে ফেলেছিল, তবে দুয়ানশু এটা ফিল করতে পারছিল না। সিমু বলে, দুয়ানশু তোমার সেন্স কি ভালোভাবে কাজ করছে না? এবার দুয়ানশু বলতে বাধ্য হয় যে গত 5 বছর ধরে আসলেই ওর কোনো সেন্স ঠিকভাবে কাজ করছে না। যেমন হুটহাট ওর চোখে ঝাপসা দেখে, তারপরে কিছু কিছু জিনিসের আবার স্মেল পায় না, আর এখন তো ওয়েস্ট অফ সেন্সেও গড়বড় হতে শুরু করেছে। সিমু এই কথা শুনে রেগে বলে, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার মতো জীবনযাপন করো আর আমাকে আমার মতো থাকতে দাও। আসলে সিমু চায় না ওর জীবনে থেকে ওর জীবনে কমপ্লিকেশন আরও বাড়াতে, তাই সিমু ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে যায়। দুয়ানশু এটা মানতে পারে না। কেবলই মাত্র ওর জ্ঞান ফিরে এলো, আর এভাবে সিমুকে আঘাত দিয়ে চলে গেল। এতে দুয়ানশু পাগলের মতো হয়ে যায়, আর সিমু সিমু বলে ডাকতে থাকে আর বলে, সেই এলে আবার চলেও গেলে। এদিকে ইয়ানকে ওই সোল ল্যান্টন থেকে নিজের কাছে শক্তি নেওয়ার চেষ্টা করছিল, যদিও সিমু খুব ভালো করে জানতো এই শক্তি ইয়ানকে নিতে পারবে না। সিমুর কাছে যেহেতু এখন কোনো শক্তি ছিল না, যেটুকু ছিল তা দিয়ে ও ভয়েড ওয়ালটাকে পুরোপুরিভাবে সুরক্ষিত করে রাখে। এদিকে ইয়ানকে তো সোল ক্যান্ডেল থেকে সমস্ত শক্তি নেওয়ার চেষ্টা একটুর পর একটু করেই যাচ্ছিল, যদিও তার এই সমস্ত চেষ্টায় বৃথা হয়ে যায়। ওদিকে সিমুকে সবাই জিজ্ঞেস করে, সিমু কোনো কিছু কি হতে চলেছে? সিমু বলে, কিছুই হবে না, কারণ ইয়ানকে আমার সোল ক্যান্ডেল নিলেও সে কখনোই সোল ক্যান্ডেলের মালিক হতে পারবে না। সোল ক্যান্ডেলের মালিক শুধুমাত্র আমি, এজন্য আমি যদি মরে যাই তবেই সে সোল ক্যান্ডেলের মালিক হতে পারবে, এর আগে নয়। এদিকে ইয়ানকে তো খুবই রেগে যায়, কারণ সোল ক্যান্ডেল ওকে মাস্টার হিসেবে মানছিল না। সিমু বলে, ইয়ানকে দেখছি আমি, তোমরা এদিকের ব্যাপারটা একটু সামলিও। এদিকে আমরা নান্দু শহরের রাজাকে দেখতে পাই। রাজা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছিল। রাজা আঁচ করতে পেরেছে যে নান্দু শহর খুব দ্রুতই হয়তো অন্য দেশের লোকজন আক্রমণ করবে, তাই সে ভাংজিকে ডেকে পাঠিয়েছিল। রাজা ভাংজিকে বলে, যেহেতু আমাদের রাষ্ট্রে এখন সৈন্য সংখ্যা কম আছে, তাই তুমি একটা চিঠি লেখো। চিঠিতে দুয়ানশুকে ফিরে আসতে বলো, আর দুয়ানশুকে কিছু সৈন্য পাঠিয়ে দিতে বলো। আর এরকম একটা চিঠি ফাংজি লিখে দুয়ানশুর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কারণ দুয়ানশু অন্য জায়গায় ছিল। তবে প্রতিমধ্যে দুর্বৃত্তরা ওই চিঠিটা পুড়িয়ে দেয় এবং যে সৈন্য এই চিঠিটা বহন করছিল তাকেও মেরে ফেলে, অর্থাৎ এই চিঠিটা দুয়ানশু পর্যন্ত পৌঁছায় না। এদিকে লুডাকে দেখতে পায়। লুডা সব সময় একটা চিন্তা করছিল ইয়ানকের কাছ থেকে সোল ক্যান্ডেলটা নিয়ে নেবে বলে, আর ওই যে চিঠিটা পোড়ানোর দায়ও কিন্তু এদের। দুয়ানশু যেহেতু কোনোভাবে সোল ক্যান্ডেলের মালিক হতে পারছে না, তাই ওর রাগে ক্ষোভে দুয়ানশুর উপরে সেই ক্ষোভ ঝাড়তে দুয়ানশুর কাছে যায়। দুয়ানশুর কাছে গিয়ে দেখে দুয়ানশুর কোমরেও একটা সোল ক্যান্ডেল আছে। তখনই ওর সন্দেহ হয় সিমুকে যে সোল ক্যান্ডেলটা দিয়েছিল সেটা হয়তো ভুয়া, এই জন্য সিমুকে কল দেয়।
এটা আপনারা বুঝতে পারছেন অ্যানসিয়েন্ট পৃথিবীর কল যেরকম হয় আর কি। ভিডিও কলে দেখা যাচ্ছিল যে দুয়ানশুকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ইয়ানকে, কিন্তু এতে সিমুর খুব একটা হেলদোল আমরা দেখতে পাই না। দুয়ানশু এইমাত্রই জানতে পারে যে ওকে বাঁচানোর জন্য সিমু ও সোল ক্যান্ডেলটা বিনিময় করেছিল ইয়ানকের সঙ্গে। দুয়ানশু তখন চিৎকার করে বলে, সিমু তুমি এখনো আমার জন্য কেয়ার করো। এই কথা শুনে সিমু হাসে আর বলে, দেখো সামান্য একটা মর্টালকে নিয়ে আমাকে ভয় দেখাবে না ইয়ানকে। তুমি এখনো পর্যন্ত এইসব ডার্টি ট্রিক ইউজ করে যাচ্ছ, এসব আমার উপরে খাটবে না। ওই সোল ক্যান্ডেল কখনোই তোমাকে মাস্টার হিসেবে মেনে নিবে না, তাই তুমি যা করার করে নাও। দুয়ানশুকে নিয়ে আমার কোনো কনসার্ন নেই। ঠিক তখনই সিমুর কাছে এখানকার একটা বুক আসে, এটা মূলত ভাগ্যের বই। তো এখানে কিছু একটা গড়মিল দেখতে পাই সিমুর মনে হয় পৃথিবীতে কেউ একটা সোলে পরিণত হচ্ছে, তার সাথে কিছু একটা ঘটে গিয়েছে। ও দ্রুত করে সেই জায়গায় চলে আসে। ও এসে দেখতে পায় চেন ইনকে। এখানে অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল। চেন ইন ওর প্রাণপণে ওই যুদ্ধে জেতার চেষ্টা করেছে। চেন ইনের একটা অবসেশন ছিল সবসময়, সেটা হলো দুয়ানশুকে যে কোনোভাবে প্রোটেক্ট করা আর সাও জিজিয়া তার মানে সিমুকে প্রোটেক্ট করা। ছোটবেলা থেকে ওই এটাই বারবার বলে এসেছে, আমি বড় হয়ে অনেক বড় একটা জেনারেল হব আর আমার বোনকে সবসময় প্রোটেক্ট করব। বোন বলতে তো ও সিমুকেই বুঝতো। আজকে এই দেশের মানুষকে প্রোটেক্ট করতে গিয়েও মারা যায়। এটা দেখে সিমুর প্রচণ্ড কষ্ট লাগে, কারণ ছোট্টবেলা থেকেই তো ওকে চোখের সামনে দেখছে। সিমু ওর লাশটা ওর বাবার লাশের পাশে দাফন করে আসে আর মনে মনে প্রতিজ্ঞা করে, চেনিন তোমাকে যে বা যারা মেরেছে তাদের সবাইকেই আমি শেষ করে দিব। কিন্তু চেনিন কিন্তু একটু ছোলে পরিণত হয়ে গিয়েছে, কারণ ওর এই দুনিয়াতে থাকাকালীন একটা অবসেশন ছিল। এরপরে সিমু সোজা ইয়ানকের সঙ্গে দেখা করতে আসে, যেখানে ইয়ানকে আটকে রেখেছিল দুয়ানশুর কাছে সোল ক্যান্ডেলের যে পাওয়ার ছিল সেটাও এখন নিয়ে নিয়েছে ইয়ানকে তবুও কোনোভাবে এই সোল ক্যান্ডেলের মালিক হতে পারছে না। তখন দুয়ানশু বলে, তুমি তো সোল ক্যান্ডেল নিয়ে নিয়েছো, তাহলে সিমুকে ছেড়ে দাও। কারণ সিমু এখানে আসার সাথে সাথে ওকে একটা ফরমেশনে আটকে দিয়েছিল দুয়ানশু। ঠিক তখনই আমরা দেখতে পাই লুডা এখানে চলে আসে আর কিছু একটা ম্যাজিক করে সোল ক্যান্ডেলটা নিজের কাছে নিয়ে সেটাকে খেয়ে ফেলে। যেহেতু ও একটা মানুষ ছিল তাই সহজে এটাকে খেতে পেরেছে। ইয়ানকে বেচারা তো মানুষের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। ও এত চেষ্টা করছে, মালিক বানাতে পারছে না, আর ওদিকে ওই ছেলেটা কিনা এটা খেয়ে নিল। কিন্তু এটাতে এত বেশি শক্তি ছিল, এই শক্তিটা প্রসেস করতে পারছিল না লুডা। তাই ওর শক্তির প্রভাবে যে ফরমেশনে আটকে পড়েছিল সিমু, সেখান থেকে ও মুক্ত হয়। এরপরে দুয়ানশুকে নিয়ে আসে চিকিৎসার জন্য। দুয়ানশুর জ্ঞান ফিরে আসার পরেও দুয়ানশুকে অনেক কথা শোনায় আর বলে, তোমার কি মনে হয় আমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না বলে আমি কি কোনো দুঃখ অনুভব করি না? কেন তুমি বারবার নিজেকে বিপদে ফেলো? বিপদের সময় একবার আমাকে ডাকলে তো এগুলো ফেস করতে হয় না। তোমার প্রতি সত্যি আমি ডিসঅ্যাপয়েন্টেড। আসলে কি জানো, আমি তোমাকে বারবার চলে যেতে কেন বলেছিলাম? কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। এর আগেও এই 400 বছরের জীবনে আমার 22টা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তাদের কাউকেই আমি তোমার মতো উন্মাদের মতো ভালোবাসিনি। আমার ভয় হচ্ছে যে তুমি মরে গেলে আমি কিভাবে থাকবো, এই স্মৃতির বোঝা আমি কিভাবে বয়ে নিয়ে বেড়াবো। সেজন্য বারবার আমার ভয় লাগে তোমার কিছু না হয়ে যায়। কিন্তু তুমি তোমার নিজের জীবনকে একটুও কেয়ার করো না। একবারও ভেবে দেখলে না আমার কথা, যে আমার কতটা খারাপ লাগে? এটা বলে ওর খুব মন খারাপ হয়ে যায়, কারণ সিমু বারবার চেষ্টা করেছে দুয়ানশুকে বাঁচিয়ে রাখতে, তবে দুয়ানশু তো অনেক বেপরোয়া। তাই এই কথাগুলো বলে এখান থেকে সিমু রাগ করে চলে যায়। লুডা যেহেতু সোল ক্যান্ডেলের এত শক্তি সহ্য করতে পারছিল না, তাই ইয়ানকে ওকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছিল। ইয়ানকে কিভাবে এই শক্তিটাকে প্রসেস করতে হয় তার জন্য লুডাকে টিপস দিচ্ছিল। আর লুডা এ কারণে ইয়ানকে বলে, এবার থেকে আমি তোমার কথা শুনবো। এদিকে সিমুকে দেখতে পাই, সিমুর চারপাশে সবসময় একটা সোল ঘোরাঘুরি করতো, তবে এটা কার সোল তা সিমু জানে না। তবে এই সোলটা যে ওর খুবই পরিচিত তা ও ফিল করতে পারে। এদিকে দুয়ানশুকে দেখি, দুয়ানশু কেমন যেন হয়ে গিয়েছে। ইদানিং ওর খুব চেঙ্গিনের কথা মনে পড়ে আর ভিতরে ভিতরেও কষ্টে ঘুমড়ে ঘুমড়ে মরে। এদিকে আমাদের নান্ডুর রাজাকে দেখানো হয়। নান্ডুর রাজা যেহেতু অনেক অসুস্থ হয়েছিল, তাই এখন তার অবস্থা মৃতপ্রায় হয়ে গিয়েছে। আর আজকেই সে একটা চেয়ারে বসেছিল আর সেখানে তার মৃত হয়ে যায়। এদিকে তার ছেলে এবার সিংহাসনে বসেছে। তবে এই ছেলে আবার দুয়ানশু এবং ফাংচিয়ের প্রায় ব্যাচমেট ছিল বলা যায়। তো প্রাক্তন রাজা মারা যাওয়ার আগে কিছু কথা বলে গিয়েছিল ফাংচিকে। বলেছিল, তুমি তো চিঠি পাঠিয়েছিলে দুয়ানশুকে, কিন্তু তবুও দুয়ানশু আমাদের
এখানে কোনো সৈন্য পাঠায়নি। আসলে সেই চিঠি তো যায়নি দোয়ানশুর কাছে। যেহেতু দোয়ানশু কোনো সৈন্য পাঠায়নি, তাই দোয়ানশু এই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি যদি মারাও যাই তাহলেও তুমি খুব ভার্চুয়াস একজন মন্ত্রী হবে আমাদের এই দেশের, কিন্তু দোয়ানশুর মৃত্যু অবশ্যই কার্যকর করবে। সে যদি পরবর্তীতে দেশে ফিরে আসে অবশ্যই তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এসব কথা ভাবতে ভাবতে ফাংজি হাঁটছিল। রাজা মৃত্যুর আগে এগুলো ওকে বলে গিয়েছে। যেহেতু এত বড় একটা দায়িত্ব দিয়েছে তাই ও একটু চিন্তা করছিল। দোয়ানশুর বোনের সঙ্গে ওর দেখা হয়। দোয়ানশুর বোনের সঙ্গে এখন ওর বন্ধুত্বটা বেশ গাঢ় হয়েছে। দোয়ানশুর বোন সেদিন ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসে, কিন্তু ফাংজিকে খুবই চিন্তিত দেখা যায়। পরদিন যখন কোর্ট ওপেন হয়েছিল আমরা এখানে একজন লোককে দেখতে পাই যে মূলত দোয়ানশুর বাবা। দোয়ানশুর বাবা এখানে একটা ডিগ্রি নিয়ে এসেছিল। আজকে কোর্টে মূলত দোয়ানশুকে নিয়েই কথা হচ্ছিল। যেহেতু তার কাছে রাজা কিছু সৈন্য চেয়েছিল কিন্তু সে সৈন্য পাঠায়নি, তাই দোয়ানশু নিশ্চিতভাবে এই দেশের সঙ্গে বিট্রয় করেছে এটা রাজা বলছিল। কিন্তু ফাংজি ওকে কীভাবে প্রোটেক্ট করবে এখন? ঠিক তখনই এখানে দোয়ানশুর বাবা হাজির হয়ে যায় ওই ডিগ্রিটা নিয়ে, যে ডিগ্রিটা একটা ফেক ডিগ্রি। ওতে লেখা ছিল দোয়ানশুকে নাকি রাজা এই রাজ্যের জেনারেল বানিয়ে রেখে গিয়েছে। যেহেতু ওটা একটা ফেক ডিগ্রি তাই এখন এখানে ফাংজি যে কথাগুলো বলেছে সে কথাগুলো মিথ্যা হয়ে যায় সবার কাছে। রাজা যেহেতু এরকম একটা ডিগ্রি দিয়েই গেছে তাহলে ফাংজি কেন সেটা রাজাকে এখন জানায়নি? এটা নিয়ে সবাই ফাংজিকে প্রশ্ন করলে ফাংজি বলে, আমি এই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, দোয়ানশুর ব্যাপারটা আপনাদের জানায়নি এজন্য। এটা বলে ফাংজি ওখানে নিজের মাথা ঠুকে আত্মহত্যা করে। আপনাদের নিশ্চয়ই একটু ঘোলাটে লাগছে ব্যাপারটা, যে কেন এরকমটা হলো, তাই তো? আসলে রাজা ফাংজিকে বলে গিয়েছিল যে দোয়ানশু ফিরে এলে যেন ওকে মেরে ফেলা হয়, তবে এটা ফাংজি রাজাকে জানায়নি। আর এখানে দোয়ানশুর বাবা একটা ফেক ডিগ্রি নিয়ে এসে বলে রাজা নাকি মারা যাওয়ার আগে দোয়ানশুর বিষয়ে একটা ডিগ্রি করে গিয়েছে, আর সেটা হলো এই রাজ্যের জেনারেল বানানো হয়েছে দোয়ানশুকে। যদিও এটা কিন্তু অনেক পুরাতন একটা ডিগ্রি, ওটাও রাজাই বানিয়েছিল। তবে পরবর্তীতে রাজা আবার এই কথা ফাংজিকে বলে গিয়েছিল যেহেতু দোয়ানশু সৈন্য পাঠায়নি তাই যেন ওর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখানে দোয়ানশুর বাবা এটা বলছিল যে তার ছেলের কাছে ওই চিঠিটা পৌঁছানো হয়নি। রাজা যে সাহায্য চেয়েছিল সেই চিঠিটা ফাংজি পৌঁছে দেয়নি। ফাংজি তখন এটা স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি চিঠিটা পৌঁছে দেইনি, তাহলে মেইন বিশ্বাসঘাতকতাটা করেছে আমি, সেজন্য আমারই মৃত্যুদণ্ড হওয়া উচিত। ও মূলত দোয়ানশুকে বাঁচানোর জন্য এই মিথ্যাটা বলে নিজের জীবনটাই নিয়ে নেয়। এদিকে ওর যে ভালোবাসার মানুষটি ছিল সে যখন জানতে পারে তখন তো ওর মনের ভিতর দিয়ে একটা ঝড় বয়ে যায়। বাকি সবাই তো খুশি হয়েছিল দোয়ানশু বেঁচে আছে, বিনিময়ে ফাংজি মারা গিয়েছে। কিন্তু এই মেয়েটা জানে যে দোয়ানশু আর ফাংজি দুজন দুজনের কত ক্লোজ ফ্রেন্ড ছিল। দোয়ানশুকে বাঁচানোর জন্যই ফাংজি মারা গিয়েছে। এটা একদমই জিন সহ্য করতে পারছিল না। হয়তো কালই তোর ফাংজির সঙ্গে দেখা হয়েছিল আর আজকে সেই ফাংজি নাকি কবরে। যাই হোক, দোয়ানশু সেদিন রাত্রে একটা স্বপ্ন দেখছিল, যে স্বপ্নের ভিতরে ওর ফাংজির সঙ্গে দেখা হয়েছে। ফাংজি ওকে কিছু সুন্দর কথা বলে চলে যায় একা রেখে। দোয়ানশুর ঘুম ভাঙার সাথে সাথে খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তখনই ওর একজন সহকারী এসে জানায় আপনার জন্য একটা চিঠি এসেছে। এই চিঠিটা ফাংজিই লিখেছে। ফাংজি আসলে জানতো যে তার মৃত্যু হবে, তাই সে এই চিঠিটা আগেই লিখে রেখেছিল। দোয়ানশুকে বাঁচানোর জন্য ওই যে ফেক ডিগ্রিটা সেটাও আসলে বানিয়েছিল ফাংজি নিজেই, আর সেটা দোয়ানশুর বাবার কাছে দিয়ে এসেছিল। দোয়ানশুর বাবা জানতো না যে ফাংজি এভাবে নিজের জীবনটা নিয়ে নেবে। ফাংজির এই চলে যাওয়ার কথাটা জানতে পারে দোয়ানশু, তখন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। যে মানুষটা ছিল ওর একমাত্র বন্ধু সেই মানুষটা আজকে ওকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। এটা দোয়ানশু মানতে না পেরে আবারও অসুস্থ হয়ে পড়ে। দোয়ানশু ভিতরে ভিতরে অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছে। আসলে তাকে কোনোভাবেই সম্পূর্ণরূপে সারানো সম্ভব হচ্ছে না। সিমু অনেক চেষ্টা করছে দোয়ানশুকে বাঁচানোর, তারপরেও দোয়ানশুকে বাঁচিয়ে উঠতে পারছে না। সেদিন রাত্রেবেলায় যেখানে ফাংজিকে কবর দেওয়া হয়েছে সেখানে দোয়ানশু যায়, গেলেও রাজার সঙ্গে দেখা হয়। রাজা বলে, আমি জানি তোমার কাছে ফাংজি চিঠিটা পাঠিয়েছিল, তবে তোমার কাছ অবধি সেই চিঠিটা পৌঁছায়নি। তোমাদের দুজনের যে কোনো একজনই হয়তো বেঁচে থাকতে পারতে, আর ফাংজি নিজের জীবনটা দিয়ে তোমাকে বাঁচিয়ে গেল। এরকম বন্ধু জীবনে পাওয়া সত্যি খুবই রেয়ার। আমি জানি তোমাদের দুজনের কেউ অন্যায় করনি, কিন্তু প্রাক্তন রাজা যেহেতু কাউকে একটা মরার আদেশ দিয়ে গিয়েছিল সেজন্য কাউকে একটা মরতে হতো। ফাংজির মৃত্যুতে আমিও খুবই শোকাহত, তাই তোমার কাছে ওকে রেখে গেলাম। এটা বলে রাজা এখান থেকে চলে যায়। দোয়ানশু অনেকক্ষণ বসে থাকে। কিছুদিন পরে দোয়ানশু আবারও পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করে। এখনো অনেকগুলো প্রদেশকে ওদেরকে রক্ষা করতে হবে। ওর সাথে সাথে সিমু প্রায় সবসময় ছিল, তবে সিমু আর ওর একদম সামনাসামনি এসে থাকতো না, আড়াল দিয়ে ওকে দেখতো। আর সিমু খুব ভালো করেই জানতো বোধহয় দোয়ানশুকেও খুব একটা বেশি দিন বাঁচাতে পারবে না। এবারে যুদ্ধটা ছিল অনেক বড় একটা যুদ্ধ, তবে এবারের যুদ্ধে সব থেকে খারাপ যে বিষয়টা ঘটে সেটা হলো
এবার অনেকগুলো স্পিরিট ডেমনের সঙ্গে ওদের যুদ্ধ করতে হয়। যেহেতু স্পিরিট ডেমনকে মারা সহজ ছিল না, স্বাভাবিক কোনো অস্ত্র দিয়ে এটাকে মারা যায় না, এটা যখন সিমু জানতে পারে তখন ও অবাক হয়ে বলে কিন্তু স্পিরিট ডেমন কোথা থেকে আসলো। তারপরেও বুঝতে পারে ইয়ানখে এই কাজ করেছে, চারিদিকে স্পিরিট ডেমন সরিয়ে দিয়েছে। ফেঙ্গি তখন সিমুকে বলে তুমি যাও ইয়ানখেকে আটকাও আর এদিকের ব্যাপারটা আমি দেখছি। এদিকে ইয়ানখেকে দেখতে পায় ও নিজের সমস্ত শক্তি দিয়ে ওই স্পিরিট ডেমনগুলো বানিয়েছিল মূলত দুয়ানশুকে মারার উদ্দেশ্যেই। এদিকে আমরা আবার সেই লুডাকে দেখতে পাই। লুডা কিন্তু সমস্ত শক্তি নিজে কন্ট্রোল করার চেষ্টা করছিল, যদিও ইয়ানখে চায় যে এই লুডা ওরই কন্ট্রোলে থাকুক, কিন্তু লুডা অনেকটা বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল এখন, তাই ওই ইয়ানখেকে মানতে চাচ্ছিল না। ফলে ওদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। আর এটা একটা বাচ্চা ডেমন দেখতে পায়। এই বাচ্চা ডেমনটা সিমুকে বাঁচানোর জন্য ওখানে যে সোল ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা ছুঁড়ে দেয় ওদের দুজনের যুদ্ধের মাঝে। সো এরা দুজনেই ব্যাকলাশ খায় আর দুজনে দুদিকে ছিটকে চলে যায়। এটা ইয়ানকে টের পেয়ে ওই বাচ্চা ডেমনটিকে যখনই আঘাত করতে যাবে ঠিক তখনই এখানে সিমু চলে আসে। তো এই মেয়েটিকে সিমু বলে যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। তো মেয়েটি এখান থেকে চলে যায়। সিমু তখন ইয়ানকে বলে তোমার এই ডার্টি ট্রিক্স এখনো শেষ হলো না তাই না? যুদ্ধক্ষেত্রে তুমি আবার বিভিন্ন ইভিল স্পিরিটকে আমন্ত্রণ জানিয়েছো। ফেঙ্গি ওই ইভিল স্পিরিটগুলোর সঙ্গে এখন ফাইট করছিল। ফেঙ্গির কাছে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে ও চারিদিকে এরকম একটা আবহাওয়া ক্রিয়েট করে দেয় যাতে ফেঙ্গির এই পবিত্র শক্তিগুলো সোজা ওখানে যেসব শোল্ডাররা তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল তাদের তলোয়ারে গিয়ে লাগে। তলোয়ারগুলো জলজল করতে থাকে। ফেঙ্গি সবাইকে জানিয়ে দেয় এই তলোয়ার দিয়ে তোমরা ওই স্পিরিটগুলোকে মারতে পারবে। এদিকে সিমু ইয়ানখের সঙ্গে ফাইট করছিল। ইয়ানখেকে বলে আমার কাছে যেহেতু সোল ক্যান্ডেল নেই তাই তুমি কিন্তু আমার সঙ্গে আজকে ফাইট করে যদি আমাকে হারাতে পারো তবে আমি তোমাকে ভয়েড ওয়ার্ল্ডের কিং বানিয়ে দেব। কিন্তু ইয়ানখে সেই সাহস হয় না, কারণ ইয়ানখের ভিতরেও সিমুর সঙ্গে এখনো পর্যন্ত ফাইট করার শক্তি ছিল না। এদিকে লুডাকে দেখতে পায়। সিমু যখনই ওর সোল ল্যান্টনটাকে ডাকে তখনই সেই সোল ল্যান্টনটা লুডার শরীর থেকে বাইরে বের হতে শুরু করে। সিমু আসলে জানতো ও যখনই ওর সোল ল্যান্টনটাকে ডাকবে তখনই ওটা যে কারো শরীরেই থাকুক না কেন বেরিয়ে আসার চেষ্টা করবে। তবে লুডা এখন ওই সোল ক্যান্ডেলটাকে নিজের শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করে, যেটা সিমু কিন্তু কল্পনাও করে দেখেনি। যেহেতু ও ওটাকে আটকানোর চেষ্টা করছে তাই এখানে সোল ল্যান্টনটা নিজেও কিন্তু লড়াই করার চেষ্টা করছে যে ও কোন দিকে যাবে। আর এটাতে সোল ল্যান্টনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সোল ল্যান্টনের উপরে যেহেতু ফোর্সফুলি অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে সেজন্য সিমুর শরীরের উপরেও চাপ প্রয়োগ হয়। এতে ইয়ানকে বুঝতে পারে যে সিমুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ইয়ানকে ওকে অনেক ভালোবাসতো তাই কখনোই চাইতো না যে সিমু মারা যাক। যেহেতু সিমু শরীর নিস্তেজ হয়ে আসছিল তাই ভয়েড ওয়ার্ল্ডের অবস্থাও খারাপ হতে থাকে, কারণ ভয়েড ওয়ার্ল্ড সিমুর সাথে সরাসরি কানেক্টেড। সিমুর শরীরের ভিতর থেকে হচ্ছে ভাইটাল কোর আছে সেটা বেরিয়ে আসতে থাকে। তখনই আমরা একটা সোল দেখতে পাই যে সোলটা সোজা সিমুর দিকে যাচ্ছিল। আর এই সোল ওখানে যে সোল ল্যান্টন ছিল তার সমস্ত শক্তি অ্যাবজর্ব করে নেয়। ওই শক্তি অ্যাবজর্ব করার কারণে কিছুক্ষণ পরে সিমুর জ্ঞান আস্তে আস্তে ফিরতে শুরু করে। এদিকে ইয়ানখের সমস্ত শক্তি ফুরিয়ে এসেছিল। সিমু ইয়ানখেকে লাস্টবারের মতো ফেয়ারওয়েল জানায়, কারণ ও আর কোনোভাবেই ইয়ানখেকে বাঁচাতে পারবে না। ইয়ানখে একদম বিলীন হয়ে যায় আর ওখানেই মারা যায়। আর শুধু পড়ে থাকে ওখানে থাকা চুড়িটা। যাই হোক, এদিকে যেহেতু ইয়ানখে মারা গিয়েছিল তাই সমস্ত ডেভিল স্পিরিটগুলো গায়েব হয়ে গিয়েছিল। সো দুয়ানশুরা বেঁচে যায়। এরপরে দুয়ানশু সিমুকে রক্ষা করতে আসে, যেখানে লুডা পিছন থেকে সিমুকে মারতে চেয়েছিল। তো এসে দুয়ানশু লুডাকে মেরে দেয়, সিমুকে জড়িয়ে ধরে। আর তখনই আমরা এখানে একটা সোল দেখতে পাই, যেটা মূলত ছিল চেন ইনের সোল। একটু আগে যে সোলটা এদিক বরাবর আসছিল সেটা মূলত চেন ইনের সোলই ছিল। যাই হোক, সমস্ত কিছু শেষে এখন বেশ একটু শান্তি শান্তি আবহাওয়া ছিল চারিদিকে। ফেঙ্গি তো সিমুকে দেখে অনেক কান্নাকাটি করে, কারণ ফেঙ্গি ভেবেছিল ও হয়তো মারা যাবে। তবে সেসব কোনো কিছু হয় না। সিমু আবার ওর ভয়েড ওয়ার্ল্ডে ফিরে যায়। ওর বাবা মার কবরের সামনে গিয়ে বসে অনেক কান্নাকাটি করে আর বলে দুয়ানশুকে বোধহয় আমি আর বাঁচাতে পারবো না। আসলে ভিতরে ভিতরে দুয়ানশু প্রচণ্ড ভেঙে পড়েছিল। ও অনেক ইনজুর্ড অবস্থায় ছিল, তাই ও খুব একটা বেশি দিন বাঁচবে না। ও যেহেতু 17টা প্রদেশকে নিজের দেশে ফিরিয়ে দিতে চেয়েছিল, ওর সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন ও একটা স্বাধীন জীবনযাপন করতে চায়, তাই ও সিমুকে নিয়ে ওর বানানো সেই বাড়িটাতে যায়, যেখানে ওদের সঙ্গে ফেঙ্গি দেখা করতে আসে। ফেঙ্গি দুয়ানশুর অবস্থা দেখে বলে তোমার অবস্থা তো খুবই খারাপ, তুমি তো আর বেশি দিন বাঁচবে না। তাই তুমি কখনো আর নিজের সেন্স সিমুর সঙ্গে এক্সচেঞ্জ করবে না, তাহলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এদিকে ফেঙ্গির সঙ্গে যে মেয়েটা সবসময় থাকতো সেই মেয়েটা ফাইনালি তার মনের কথা জানিয়ে দেয় ফেঙ্গিকে। আসলে মেয়েটা ফেঙ্গির সঙ্গে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলেছে। এদিকে দুয়ানশুর বোন একাকিত্ব জীবনযাপন করছে। দুয়ানশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সিমু সবসময় ওকে নিয়ে খুব চিন্তিত থাকতো, তাই যখনই দুয়ানশু চুপচাপ থাকতো সিমু ওর আশেপাশে ঘোরাঘুরি করতো। সিমু ওর জন্য আজকে একটা সুন্দর পেন্টিং করেছিল, যেটা একটা ছাতার উপরে ছিল। ও
ওরা ভেবেছিল যে কয়টা দিন বাঁচবে দুয়াংশু সেই কয়টা দিন সুন্দর জীবন কাটাতে। আজকে সিমু দুয়াংশুকে বলে, এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের জন্য ওরা ভয়েড ওয়ার্ল্ডে যায়। ভয়েড ওয়ার্ল্ডের পরিবেশটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে চোখ ধাঁধানো একটা ব্যাপার ছিল। আর এই সুন্দর দৃশ্যগুলো সিমু দেখতে পাচ্ছে না, তা দুয়াংশু সহ্য করতে পারে না। তাই দুয়াংশু তখনই সিদ্ধান্ত নেয় ওর 5 সেন্স ও একবারে সিমুকে দিয়ে দিবে। তার মানে একই সাথে সিমু চোখের রং দেখতে পাবে, খাবারের স্বাদ পাবে, নাকের গন্ধ পাবে, স্পর্শের অনুভূতি পাবে, কানে শুনতে পাবে। এই সমস্ত কিছু একসঙ্গে যে পাবে তার জীবনটাই তো ধন্য, কারণ সিমু একসঙ্গে এই সমস্ত অনুভূতিগুলো কখনোই পায়নি। আজকে সিমু সেগুলো পায়। এরপরে ও দুয়াংশুকে বিয়ে করে। দুয়াংশুকে বিয়ে করে যখন ও নিজের রুমে এসে বসে থাকে, দুয়াংশুকে সুন্দর কিছু ভালোবাসার কথা বলে। সিমু বলে, এখানে খুব ঠান্ডা লাগছে, চলো আমরা পৃথিবীতে যাই। জিয়াঙ্গাই তখন ওর শক্তি দিয়ে ওদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তখন ভোর ভোর হচ্ছিল, কেবলই সকাল হচ্ছে। দুজনে বসে গল্প করছিল। দুয়াংশুর শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছিল, আর এই মুহূর্তে সিমু ওকে ঘিরে সমস্ত কল্পনাগুলো করছিল। দুয়াংশু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ও সিমুর কোলে শুয়ে পড়ে আর সিমুকে বলে, তুমি আমাকে ভুলে যেও না, যদিও আমি ভয় পাচ্ছি, তুমি না জানি আমাকে একটু বেশি দিনই মনে রাখো। যাই হোক, এরকম কথা বলতে বলতেই দুয়াংশু মারা যায়। দুয়াংশু চায় না সিমু আসলে এতটা কষ্ট পাক, তাই ওকে যাওয়ার আগে বলে যায় যে তুমি আমাকে মনে রেখো, কিন্তু দ্রুত ভুলে যেও। সিমু এতটাই কষ্ট পেয়েছিল যে ওর এই কষ্টের চারিটা দিক পুরো ঠান্ডা বরফ হয়ে যায়। তখন দুয়াংশুকে দেখি, দুয়াংশুর আত্মাটা ওই বরফকে ভেদ করে হেঁটে কোথাও একটা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্যটা দেখে আমার হুমায়ুন আজাদের একটা কবিতার কথা খুবই মনে পড়েছিল, যে আমি সহস্র পথ ধরে তোমার দিকে হাঁটছি, কিন্তু পৌঁছাতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা জীবন 5 পয়সার মোমবাতির মতো ক্ষয় হয়ে যাচ্ছে, তবুও তোমার দিকে পৌঁছাতে পারছি না। তোমার দিকে আসছে না এরকম একটা কবিতা আছে, যদিও আমি জানি না আমি কতটুকু শিওর বললাম, তবে এই দৃশ্যের সঙ্গে কবিতার লাইনগুলো একদম পারফেক্টলি মিলে যায়। সিমু অনেক কাঁদছিল। পরে সিমু যখন কান্না একটু থামায়, তখন ওর চারপাশের বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করে, সেগুলো আবার ভালো হয়ে উঠতে থাকে। এবার তখন আমরা একটা সোলকে দেখতে পাই। মেবি দুয়াংশুর ওই সোল বা আত্মা সিমুর দেখা পেয়েছে, অর্থাৎ সে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে। এরপরে আমাদের ভয়েড ওয়ার্ল্ডের দৃশ্য দেখানো হয়। এখানে সিমু ফিরে এসেছে, তবে সাথে নিয়ে এসেছে চেংইনকে। চেংইন যেহেতু একজন আত্মা এখন, এবং আত্মা একটা ফরমেশনে পরিণত হয়েছে, আর চেংইনের শরীরের ভিতরে যেহেতু সোল ল্যান্ঠনটাও ঢুকে গিয়েছে, তাই সিমু ওকে এখন থেকে এখানকার কিং বানিয়ে দেয়, কারণ সোল ল্যান্ঠনটা ওকে মাস্টার হিসেবে মেনে নিয়েছে। সিমু সমস্ত দায়িত্ব এখন ছেড়ে দেয়। সিমু যখন এখান থেকে চলে যাচ্ছিল, চেংইন দেখতে পায় যে সিমুর আশেপাশে একটা সোল ঘোরাঘুরি করছে। চেংইন তখন ওই সোলের গন্ধ শুকে এটা বলে দিতে পারে যে ওটা দুয়াংশুরই আত্মা হবে। তাই ও জিয়াংআইকে ডেকে বলে, দিদি, আমার কেন জানি মনে হচ্ছে সিমুর পাশে যে আত্মাটা ঘোরাঘুরি করছে সেটা আসলে দুয়াংশু ভাইয়ার। আমি খুব মিস করছি ওকে। সিমু ততক্ষণে দুনিয়াতে চলে এসেছে। ফেঙ্গি এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। ফেঙ্গি অপেক্ষা করছিল সিমুর জন্য। সিমু যখন এই পথ দিয়ে যায়, তখন আমরা ওর সাথে সাথে একটা আত্মাকেও দেখতে পাই, যেটা দুয়াংশুর আত্মা। যেহেতু দুয়াংশুর একটা অবসেশন ছিল, সেটা হলো সিমু, সেজন্য ও মরে গিয়েও আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আত্মা হয়ে ঘুরে বেড়ালেও এখনো কিন্তু ওর ট্রান্সফরমেশন ঘটেনি, কারণ সব আত্মাকেই একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় এবং কঠোর সাধনার পরে তারা একদিন হিউম্যান রূপে প্রতিষ্ঠিত হতে পারে। সিমু দুয়াংশুর এই সোলটাকে নিজের সাথে করে নিয়ে ঘুরছিল আর বলছিল, হারিয়ে যেও না, আমাকে ফলো করতে থাকো। এটা বলে ওকে সাথে করে নিয়ে হাঁটতে থাকে। আর এর সাথে সাথে এই ড্রামার গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল লাভ বিয়ন্ড দ্য গ্রেভ ড্রামার গল্প। এই গল্প আপনাদের কতটা হৃদয় ছুঁয়েছে জানি না, তবে আমার অনেক হৃদয় ছুঁয়ে গিয়েছে। একদম অন্য ধাঁচের একটা গল্প দেখলাম, যদিও শেষটাতে আমার খুব মন খারাপ হয়েছে। যদি কোনোভাবে আত্মাটাকে হিউম্যান রূপে ট্রান্সফর্ম করা যেত, তাহলে হয়তো বেশি ভালো এন্ডিং হতে পারতো। তো গল্পের শেষটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের কতটা হৃদয় ছুঁয়ে গিয়েছে, তা অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।